সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো প্রধানমন্ত্রীর ভারত সফর। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য তিনজন বিজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত আলোচনায়। আছেন অধ্যাপক ডক্টর এ.কে আব্দুল মোমেন, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত, আপনাকে স্বাগত। আমার ডান দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, আলোচনা করতে পারেন। তো আমরা যাব প্রথমে আবুল হাসান চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বভারতীতে বাংলাদেশ ভ্রমণ উদ্বোধন করেছেন, তিনি বক্তব্য রেখেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন, মমতা ব্যানার্জি বক্তব্য রেখেছেন। সব মিলিয়ে যদি আপনি বলেন যে কেমন হচ্ছে আসলে ভারত সফরটা? এখনো ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করছেন তাজ হোটেলে। গুরুত্বপূর্ণ সফর। একটা কথা আমাদের স্মরণ রাখতে হবে যে বিশ্বভারতী অর্থাৎ শান্তিনিকেতনের সর্বোচ্চ যে সম্মান, সেটা হচ্ছে দেশিকোত্তম। সেটা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর আগেই দেওয়া হয়েছে। সো দেশিকোত্তম সম্মানে তিনি সম্মানিত হয়েছেন আগেই। এবার তিনি বিশেষ অতিথি হিসাবে সমাবর্তন উৎসবে গেছেন এবং ওখানকার রীতি অনুযায়ী ধারাবাহিকভাবে সেই দেশের প্রধানমন্ত্রী তিনি থাকেন আচার্য এবং সেখানে ছিলেন বিশেষ অতিথি। এটা আর বিশ্লেষণ করে বলার অপেক্ষা রাখে না যে শান্তিনিকেতনের সমাবর্তন উৎসবের বিশেষ অতিথি একটা বিশেষ গুরুত্বপূর্ণ আসনে অধিষ্ঠিত হন। এবং তার উপরে আমাদের জন্য বিরাট একটা আনন্দের ব্যাপার যে বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের তীর্থস্থান শান্তিনিকেতনে, সেখানে বাংলাদেশ ভবন উদ্বোধন হতে যাচ্ছে। সেখানে আজকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেইভাবেই আমি সাংস্কৃতিক সফর, আমাদের যে একটা দৃঢ় বন্ধন মৈত্রীর সফর দেখব, তার সাথে একথা অবশ্যই সেই মঞ্চে ছিলেন বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবেই কথা উঠে আসবে। উঠে না আসলেও যখন দুইজন বিজ্ঞ রাজনীতিবিদ বসেন, তাদের মনের কথা, মনের ভাব কি আর চাপা থাকে? তো আমাদের যেটা দীর্ঘদিনের প্রত্যাশা যে পানির কলরব, তিস্তার কলকল ধ্বনি আমরা শুনতে চাই, আমরা চাই, এটা কোনো না কোনোভাবে আসবে আমি আশা করি। এবং এরপরে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন আমাদের প্রাণের কবি, সুর স্রষ্টা, বিদ্রোহী কবি, বিপ্লবী কবি, দর্শনের কবি, প্রেমের কবি, সঙ্গীতের কবি কাজী নজরুল ইসলামের আসানসোলে। সেখানে আজকে কিন্তু কবি নজরুলের জন্মদিন, বিশাল ব্যাপার। সেখানে তিনি ডক্টরেট পাবেন। তো সব মিলিয়ে এটার একটা নতুন মাত্রার সফর। দৃঢ়তার সাথে আমাদের সমস্যা থাকবেই, পার্শ্ববর্তী দেশের সাথে থাকবে, বন্ধুর সাথে থাকবে, কিন্তু এই সমস্যাকে কিভাবে আমরা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাব সুন্দর পরিবেশের ভিতরে, সেইটি হচ্ছে দেখার বিষয়। এবং সেইটাকেই এগিয়ে নেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত সুন্দরভাবে আজকের এই সমাবর্তন অনুষ্ঠানের ভিতর দিয়ে শুরু হয়েছে বলে আমি মনে করি। ডক্টর মোমেন, আপনি কিভাবে দেখছেন? দেখেন, ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী এবং আমরা যখন স্বাধীনতা যুদ্ধে যাই তখন ভারত আমাদের সাহায্য করে এবং আন্তরিকতার সাহায্য করে। আমি তো প্রায় বলে থাকি যে তখন আমাদের পকেটে পয়সা না থাকলেও আমরা যখন জয় বাংলা বলতাম, ওরা বিনা পয়সায় সাধারণ লোক আমাদের সাহায্য করতো, খাওয়াতো। আমরা এটা কোনোদিন বলি না। আমাদের সেই গরিব অবস্থা থেকে তারা আমাদের সাহায্য করেছে। সুতরাং আর যেহেতু তারা আমাদের বড় প্রতিবেশী, আমাদের সাথে বিভিন্ন রকম আলোচনা আছে, অনেক কিছু সমস্যা থাকবে। কিন্তু এত সত্ত্বেও গত কয়েক বছর ধরে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আসার পর থেকে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক অত্যন্ত মধুর। এবং আগের বার যখন ছিলেন, উনি সরকারে ছিলেন, উনিও ভালো বলতে পারবেন যে 30 বছরের একটি গঙ্গা চুক্তি হয়েছে। এবং এটা আমি বিশেষ করে স্মরণ করাতে চাই যে আমরা যখন এই পানি চুক্তিটা প্রথম 77-এ চিন্তা করা হলো, 78-এ ইউএনওতে নেওয়া হলো এবং ইউএনওতে নেওয়ার পরে ভারত এইটাকে কোনোদিন ইউএনওতে আলাপ করতেই দেয়নি এবং এটা মোটামুটিভাবে ওখানে ড্যাড। কিন্তু ওটার থেকে উইথড্র করে এনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিপক্কতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং যার কারণে আমরা 30 বছরের সেই সম্প্রীতিকালেও বর্তমান সরকারে শেখ হাসিনার গত 2 টার্মে
যে ভারতের সাথে যে সম্পর্ক বলেন, আর প্রত্যেকগুলো ক্ষেত্রেই আমাদের অর্জন অনেক বেশি। হয়তো কোনো একটা ক্ষেত্রে তিস্তা বলেন কিংবা 5টি নদীর বলেন, এইগুলোতে আমাদের এখন রোহিঙ্গা ইস্যুতে কিন্তু ভারতের সেই সমর্থন আমরা এইটা আমি এখানে আসতেছি। বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এক দলের মধ্যে ভারত বিদ্বেষ কাজ করে, এটা কেন? আমি একটা জিনিস আপনাকে ভারতীয় আধিপত্যবাদ দিয়েও কিন্তু কথা বলে। এই সরকারের সময়ে দেখেন আমরা ইউএনওতে এই সাস্টেনেবল টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা যখন আমরা অ্যাপ্রুভ করলাম, তখন আমরা কি করেছি, ট্রান্সবাউন্ডারি ম্যানেজমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, এই যে ওয়াটারের রিসোর্স এরা ওই অববাহিকার লোকগুলো ঠিক করবে। ভারত কিন্তু এটা বাধা দিতে পারত, কিন্তু যেহেতু সরকারের সাথে ভালো সম্পর্ক, সেই জন্য কিন্তু বাধা দেয় নাই, তারা এগ্রি করেছে। সো হুইচ ইজ গুড থিং। যাই হোক, যেটা বলছিলাম, আপনি রোহিঙ্গার কথা বললেন, প্রথম দিকে রোহিঙ্গা সম্পর্কে ভারতের অন্য ধরনের একটা চিন্তা ভাবনা ছিল। এরপরে পরেই আমাদের রাষ্ট্রদূত ভারতের, আজকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় রোহিঙ্গা ইস্যুটা নিয়ে এসেছেন। আচ্ছা, আমাদের রাষ্ট্রদূত সাথে সাথে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। থিংস স্টার্টেড মুভিং ইন এ ডিফারেন্ট ওয়ে। সম্প্রতিকালে এবারে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর, আমাদের খুব প্রয়োজন ভারতকে, এবং এখানে ওনার সফরটা আমার ধারণা যে এগুলো অনেক উন্নত হবে। এবং এই মায়ানমারের কেসেও, এই রোহিঙ্গার কেসেও আমাদের কিন্তু, আমি সবসময় আশাবাদী, আমি আশা করতেছি ভারতের মনোভাব অনেক পরিবর্তন। দেখেন, আপনার যখন ইমিডিয়েটলি এই রোহিঙ্গা আসার পরে ইন্দোনেশিয়াতে রেজলিউশন হলো, ভারত এখান থেকে উইথড্র করে থাকলো, এখন কিন্তু সেই পরিস্থিতি না। থিংস আর ইমপ্রুভিং। আর প্রধানমন্ত্রীর এই সফরের ফলে, এই সাংস্কৃতিক সফর, কিন্তু এই সফরের ফলে আমার বিশ্বাস আমাদের অবস্থান আরো ভালো হবে। জি, ডক্টর আমেনা মহসিনা, আপনি কিভাবে দেখছেন? না, দেখুন, আন্তর্জাতিক রাজনীতি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক বলেন, আমরা সবসময়ই যখনই দু দেশের মধ্যে পার্টিকুলারলি সরকারের সবচেয়ে উচ্চ পর্যায়ে, যেটাকে আমরা সামিট ডিপ্লোমেসি বলে থাকি, ওই ধরনের যখন সফরগুলো হয়, সেগুলোকে তো আমরা অবশ্যই স্বাগত জানাবো। কারণ এ ধরনের, আমি যেটা সবসময় বলে থাকি যে ডায়ালগ, যেটা কথাবার্তাটা কিন্তু সবসময় আমাদের উন্মুক্ত রাখা প্রয়োজন আছে। এবং ভারত, ওনারা যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, যে ভারতের তো আমাদের সবচেয়ে বড় নেবার, এবং আমরা উই কান্ট অ্যাফোর্ড যে ভারতের সাথে আমাদের কখনো খারাপ সম্পর্ক হবে, সেই ধরনের, সেটা আমরা চাইও না, অ্যান্ড উই কান্ট অ্যাফোর্ড ইট অলসো। তো সেইভাবেই আমি ওটাকে দেখছি যে এটা একটা যতটা প্রত্যাশা ভারতের কাছে, সেইটুকু কি আমরা পাই? জনগণের একটা অংশের মধ্যে কিন্তু ভারত বিদ্বেষ কাজ করে। ভারত বিদ্বেষ শব্দটা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু এটা কাজ করে, নির্বাচনের সময়ও ইন্ডিয়ান এই শব্দগুলো কিন্তু খুবই প্রচলিত আমাদের এখানে। না, প্রো ইন্ডিয়ান বা অ্যান্টি ইন্ডিয়ান হলে যে বিদ্বেষ শব্দ, আমার মনে হয় বাংলা বিদ্বেষটা অনেক শক্ত হয়ে যায়। আপনি বলতে পারেন যে ভারতের কিছু কিছু ইস্যুতে হয়তো বিরোধিতা থাকতে পারে বা আক্ষেপ থাকতে পারে, কিংবা সেটাকে আমি বিদ্বেষ বলবো না, কারণ বিদ্বেষ অনেক বাম সংগঠন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু এখনো মিছিল করে, সেটা করে, এবং সেটা কারণ আছে, বিদ্বেষের চাইতেও বড় না। হ্যাঁ, সেটা আছে, আমি তো বলছি, আমি অস্বীকার করছি না, আমি তো বলছি সেটা। দেখেন ফেরদৌস, একটা দেশে তো একই ধরনের ধারা থাকবে না, বিভিন্ন ধারাগুলো আসবে, এন্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে আপনার একই দেশের মধ্যে বিভিন্ন ধারা এবং মতবাদ থাকবে, এবং সেটা ইন আ ওয়ে দ্যাট ইজ গুড অলসো। কারণ ভারত তাহলে উপলব্ধি করতে পারবে যে বাংলাদেশের জনগণ অ্যাকচুয়ালি কি ভাবছে। আমরা যদি এবং ধরেন কিছু কিছু ইস্যুজে, যেরকম অনেক ইস্যুজে আমাদেরও তো অনেক আক্ষেপ আছে, তিস্তা নিয়ে আমাদের আছে, ফারাক্কা নিয়ে আমাদের প্রচুর আক্ষেপ, যদিও চুক্তিটা সই হয়ে গেছে, কিন্তু সেই ফারাক্কার যে ইম্প্যাক্টটা ছিল, সেটা নিয়ে তো এখনো আমরা ভুগছি, তাই না? এবং সেই যে ক্লাইমেট চেঞ্জ হলো, তখন যে আর্সেনিকের ব্যাপারগুলো ঘটলো, অনেক ধরনের ফারাক্কার যদি আমরা স্টাডি যেগুলো এসেছে, যে কি ইম্প্যাক্টগুলো ছিল, কোনোটাই তো আমরা ভুলে যাইনি। এখন সেগুলোকে যদি মাঝে মধ্যে সীমান্ত যে হত্যাকাণ্ডগুলো হয়, সেটা কিছুদিন আগে হলো না, বিএসএফ এর যেটা হলো, ঘটনাটা হলো, কিন্তু সেটা নিয়ে যদি আমি কথা বলি, তা বলে তো আমার এটা ভারত বিদ্বেষ না, এটা আমি আমার প্রতিবেশী দেশের সাথে যতটা পাওনা আমাদের উচিত ছিল, সেটা কি পেয়েছি কিনা? না, আমরা সেটা পাইনি, যা দিয়েছি সেই তুলনায় কতটা আমরা পাইনি। এবং ধরেন রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আমি ব্যক্তিগতভাবে আমি ভীষণভাবে এখানে আমি অবাক হইনি,
বাট আমার কাছে মনে হয়েছে যে ভারত যে তার একটা শক্ত অবস্থানে থাকে আর যেটাকে রিয়েল পলিটিক্স বলা হয়, বাস্তববাদী, সে তার স্বার্থ কখনো ছাড় দেয় না, সেই জায়গাটায় আমি বারবারই মনে করি যে সেখানে আমাদেরও এখন বোঝার প্রয়োজন যে আমাদেরও আমাদের স্বার্থটা দেখেই এগিয়ে যেতে হবে। সেখানে আমি মনে করি যে আজকে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তৃতা সেটা আমি শুনছিলাম এবং সেখানে উনি কিন্তু খুব সুন্দরভাবে কথাটা বলেছেন। উনি এখানে উল্লেখ করেছেন যে কিভাবে পরিবর্তনগুলো এসেছে এবং উনি এটাও তিস্তা মেনশন না করে উনি বলেছেন যে এখনো অনেক ইস্যুস আছে যেগুলো আনরিজলভড আছে, সেগুলোকে আমি এখন ওগুলোকে উল্লেখ করে এখানে মানে পরিবেশটা নষ্ট করতে চাচ্ছি না। দ্যাটস মানে আমি সেটা বলবো ওনার ডিপ্লোম্যাসির একটা বিউটি অফ আ ডিপ্লোম্যাসি, কিংবা একজন ভালো ডিপ্লোম্যাটের কিন্তু সেই গুণটা থাকা দরকার যে আপনি যখন কথাটা বলছেন আপনি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন কিন্তু আপনি সেভাবে সামনে আনছেন না। যখন আপনি সবার সামনে বক্তৃতা দিচ্ছেন, যখন আপনি ক্লোজ ডোর মিটিং এ বসেন তখন আপনি দরকার। কালকে কিন্তু শেখ হাসিনা মমতার একটা বৈঠক হবে, কাল শনিবারে তাদের মধ্যে একটা বৈঠক হবে, সেইখানেও নিশ্চয়ই এই ইস্যুটা আসবে বলে মনে হচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ওবায়দুল কাদের যদি আসে না আমরা অগ্রগতি হবে, তিনি এরকম বক্তব্য দিয়েছেন আজকে। দেখুন অগ্রগতির ব্যাপারটা, এখন অগ্রগতিটাকে আপনি কিভাবে দেখছেন সেটা একটা কথা। এখন যদি আমি বলি যে সমাধান হয়ে যাবে, আমি মনে করি না যে সমাধান এখন হয়ে যাবে, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কিছু ঘটেনি কিংবা ভারতীয় রাজনীতিতে এমন কিছু ঘটেনি যার মাধ্যমে আমি এটা বলতে পারি যে এখন এটা সমাধান হয়ে যাবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমরা আবার নতুন করে বলবো, তারা আবার আমাদেরকে আশ্বাস দিবে, সেই ধরনের একটা পরিস্থিতি। মমতা তার বক্তৃতায় বলেছেন দুই বাংলায় পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা শব্দটা তিনি বলেন না, এবং শুনুন তিন নদীর অববাহিকায় শব্দগুলো বলার চেষ্টা করেছেন। আপনি যদি মমতা ব্যানার্জির বক্তৃতাটা দেখেন, শুধু উনি শব্দটা বলেননি, দেখুন মানুষের, আমরা কিন্তু যখন ডিপ্লোম্যাসি পড়ি বা পড়াই বা ওনারা তো একদম প্র্যাকটিক্যাল লেভেলে ছিলেন, তখন বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বলে দেয় এবং সেখানে উনি কিন্তু এ ব্যাপারে মানে মমতা ব্যানার্জি আই উড সে শি ওয়াজ ভেরি ডিপ্লোম্যাটিক। উনি ওনার ভাষণটা খুবই সীমিত রেখেছেন এবং যতটুকু বলার প্রয়োজন তার থেকে কিন্তু একটু বাড়িয়ে উনি বলেননি কিংবা কমিয়েও বলেননি, উনি ওভাবেই গেছেন। সো সেখানে আমার মনে হয় ভারতের অবস্থানে আছে, আমরাও আমাদের অবস্থানটা ওদের কাছে প্রকাশ করেছি, কিন্তু আমার মনে হয় যে এখন সময় এসেছে বাংলাদেশের খুব দৃঢ়ভাবে এখানে দর কষাকষি করার প্রয়োজন আছে। কারণ আমি একটা কথা বলি এখানে শেষ করছি, উনি ট্রান্সবাউন্ডারি ওয়াটারের কথা বলছিলেন যে জাতিসংঘে ওটা ভারত বিরোধিতা করেনি। ভারত বিরোধিতা করেনি কারণও আছে, কারণ ভারত নিজেও এখন বুঝতে পারছে চায়না যখন ওখানে বাদ দিচ্ছে তখন ভারতও কিন্তু প্রথম ওরা নিষেধ করেছিল, দে ওয়্যার নট ইন ফেভার। তখন তাদের সাথে আমরা আরো অনেক তাদের যারা বন্ধু দেশ, আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি, দ্যাট ইজ ট্রু। ভারত কিন্তু সবসময় বায়োলেটারালিজমে এসেছে, ফারাক্কা চুক্তি নিয়ে আমাদেরকে কিন্তু কম ভুগতে হয়নি, এটা তো আমরা জানি। কিন্তু ভারত এখন কখন মাল্টিলেটারালিজম, এখন কখন ওরা বলছে যে হ্যাঁ সবাইকে নিয়ে কথা বলতে হবে, যখন তারা দেখছে চায়না বাদ দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো এটা তো আমাকে মাথায় রাখতে হবে। যখনই শুনছে বাংলাদেশ চাচ্ছে তখনই কিন্তু তারা প্রথম দিকে বাংলাদেশ তো প্রথম থেকেই চাচ্ছিল যে না এটা করা যাবে না, পরে যখন অন্যান্য দেশকে দিয়ে আমরা তাদের বলালাম তখন আপনিও জানেন আমিও জানি যে বাংলাদেশ প্রথম থেকে মাল্টিলেটারাল অ্যাপ্রোচে ছিল। তোমাদের সাথে চায়নার যে সমস্যা, তোমরা যদি এটাতে রাজি হও তাহলে তোমাদের এই সমস্যা তুলতে, তব্য শুনে নাই, কিন্তু পরবর্তীতে অন্য লোকটা যখন তাদের বলল তখন তারা রাজি। অন্য লোকদের বলার কথা না, চায়না যখন বাদ দিল ভারত সেখানে ক্ষতিগ্রস্ত হলো, ভারত বুঝতে পারলো যে বাদ দিলে যে ক্ষতিগ্রস্ত হয়, এবং আমাদের চাওয়াটা তো বড় কথা না, আন্তর্জাতিক আইন অনুযায়ী তো এটা আমাদের প্রাপ্য, এটা তো তারা মানে বাধা দিতে পারে না। আইনের মধ্যে ঢুকিয়েছি, নতুবা ঢুকতো না, এটা সেই জন্য ঢোকানো হয়েছে। এটা লোয়ার রাইপিনিয়ান কান্ট্রি, দিস আর হাই সিজ, ট্রান্সবাউন্ডারি ম্যানেজমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, অববাহিকার লোকেরা নিয়ে আন্তর্জাতিক দেখেন হাই সিজ এর ব্যাপারে আমি আর্গু করতে চাই না, বাট হোয়াট হ্যাপেন্ড দ্যাট স্টোরি আই জাস্ট টোল্ড। না না, কিন্তু আমাকে তো আমি একটুখানি ফেরদৌস এখানে শেষ করছি, এখানে আমাকে আর্গিউ করতে হবে, কারণ দেখেন আমি যদি এটা বলে দিই যে আমরা চেয়েছি বলেই ওরা করে ফেলেছে তাহলে কিন্তু একটা ভিন্ন মেসেজ আসে। আর যদি আমি বলি যে কতগুলো অবস্থানে পরিবর্তন হয়েছে বলেই তারা এটা করেছে কিংবা করাটা ওদের
ওদের জন্য লাভজনক ছিল, তখন ওরা করেছে। দুটো কিন্তু ভিন্ন জিনিস। যখন তারা রাজি হয়েছে তখন তাদের জন্য এটা লাভজনক ছিল। জি মিস্টার চৌধুরী, আমরা আলোচনা একটু এগিয়ে নিতে চাই। বলা হচ্ছে যে বিশ্বভারতীর অনুষ্ঠানকে ছাপিয়ে শেখ হাসিনা এবং মমতার বৈঠক নিয়ে বেশ আলোচিত হচ্ছে মিডিয়াতে। আগামীকাল যে বৈঠকটা হবে, এইটা কি তিস্তার জন্য এটা হচ্ছে কিনা? তিস্তার জলবন্টন। প্রথম কথা হচ্ছে যে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বিশ্বাস করি যে আমার 100% ঈমান এবং শক্তির সাথে আমার যা যা দাবি, আমার যা যা প্রয়োজন, সেই ব্যাপারে আমার চেষ্টা করতে হবে, যুক্তির মাধ্যমে, শক্তির মাধ্যমে, মেধার মাধ্যমে, বন্ধুত্বের মাধ্যমে, ভ্রাতৃত্বের মাধ্যমে, কূটনীতির মাধ্যমে। আমি অন্য দেশের ব্যাপারেও সেইটাই ভাববো, তারা সেইটাই সেভাবেই চেষ্টা করবে। এখন একটা কথা যেটা আমি ভারতের সামাজিক অনুষ্ঠানে বন্ধু বান্ধবদের সাথে বলতে থাকি, যে 1971-এ তাদের যে সমর্থন, যে সাপোর্ট ছিল, এটা সিম্পলি ইংরেজি শব্দে ইউনিক, ম্যাগনিফিসেন্ট, সেইটা তারা রাখতে পারে নাই। এটা দুর্ভাগ্য, কারণ সেই যে সাপোর্ট, সেই যে মহাব্বত, 1 কোটি লোক শরণার্থী হয়েছিল, কেউ ফিরে এসে বলে নাই যে দে ওয়ার আনওয়ান্টেড। তো সেই যে একটা বিউটিফুল রিলেশনশিপ যদি ভারত রাখতে পারত, বিগ ব্রাদার আমরা পছন্দ করি না, বড় ভাই সেটা আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে অন্য জিনিস। আমি যদি কৃতজ্ঞ না হই, আমি একজন ভালো মুসলমান হব না, আমি একজন ভালো মানুষ হব না। কিন্তু সেই কৃতজ্ঞতাকে কৃতজ্ঞতার জায়গায় রেখেই এটাও আমার নৈতিক ঈমানি দায়িত্ব যে আমার যা যা দরকার, আমার যা যা প্রয়োজন, আমার যা যা ন্যায্য, সেটা সত্যিকার অর্থে বলতে হবে, মুনাফিকি করলে চলবে না। কেন ভারত সেটা পারলো না? আমি কেন পারলো না? বিশেষ করে যেহেতু ভারতের সাথে আমার স্পেশাল রিলেশনশিপ, সেই জন্য স্পেশাল তাগতের সাথে বলতে হবে, যেটা বঙ্গবন্ধু করেছেন এবং যেটা তার কন্যা। আমি বিশ্বাস করি এবং আমি অতীতের অভিজ্ঞতা থেকেও দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই যে 30 বছর চুক্তির কথা বলা হয়েছিল, তার আগে, এখন এগুলো তো হিস্ট্রির ফুটনোট, তার আগে 30 বছরের অল্প সময়ের কথা বলা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছিলেন, আপকো শরম নেই আতা, আপনার লজ্জা হয় না? 30 বছরের চুক্তি আর কোনোদিন আগে হয় নাই। কারণটা কি ছিল? এই যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আমরা যেতাম যে আমাদের এমব্যাংকমেন্ট করতে হতো, তারা বলতো এমব্যাংকমেন্ট 5 বছরের জন্য দিব নাকি? 30 বছরের চুক্তি হয়েছিল। আমি আশা করব, আমি বিশ্বাস করব যে কি বৈঠক হবে, কি আলোচনা হবে, সেটা আপনিও জানবেন না, আমিও জানবো না, জানি না, এটা বলবে না, এটা বলা নিয়ম নাই পুরোপুরি। কিন্তু আমি তো আশা করব ডিপ্লোম্যাটিক নুয়ান্সেসেই মমতা ব্যানার্জিকে এটা বোঝানো হবে। এখন দেখেন, ভারত একটা ফেডারাল স্ট্রাকচার। একদিকে মমতা ব্যানার্জির তিস্তার সম্বন্ধে আমরা কি জানি, সেই আজকের এই আলোচনার সময় সংকলন হবে না সে আলাপে যাওয়া। অন্যদিকে আবার এটাও বুঝতে হবে যে যখন ভারতের মনোভাব, কেন্দ্রের মনোভাব রোহিঙ্গার ব্যাপারে ইতিবাচক ছিল না, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইন্ডসেট অসাধারণভাবে পজিটিভ ছিল রোহিঙ্গাদের ব্যাপারে, এটাও তো অস্বীকার করার নাই। সেই জন্য একটা ফেডারাল স্ট্রাকচারে নানা রকম ইকুয়েশন থাকবে, এটা ওনাদের ক্লাসে ওনারা পড়াবেন, এটা আমার ব্যাপার না, এটা এখানকার উই ডিল সভরেন, এটা সবারই ব্যাপার, ক্লাসের ব্যাপার না। এটা আমাদের রাষ্ট্র, আমাদের স্বার্থের ব্যাপার। বিষয়টা কেবল ক্লাসরুমে ঠেলে দিলে ঠিক হবে কিনা? স্বাধীন সার্বভৌম ভারত না, আমরা তাদের আজকে একটা প্রভিন্সের সাথে কি কথা বললো বাংলাদেশের স্বাধীন সর্বপরা প্রাইম মিনিস্টার, এইটাতে আমি যেতে অন্ত ইচ্ছুক না। জলবন্টনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এইজন্য বলছি। কিন্তু ওই যে 30 বছর চুক্তির সময় আমরা কিন্তু আমাদের সাইডে পুরোপুরি জ্যোতি বসুকে পেয়েছিলাম। সেইটা আমরা কিভাবে আপনার সেন্ট্রালকে আনতে পারবো সেটা দেখেন। এখানে একটা কথা আছে, এই যে ইন্টারন্যাশনালাইজ করা, এটা অনেক সময় ইন্টারন্যাশনালাইজ করা খুব সহজ, কিন্তু ইন্টারন্যাশনালাইজ করে কি সলিউশন হয়েছে, আমি এসব সমস্যার দিকে যেতে চাই না। পার্শ্ববর্তী ভারত পাকিস্তানের সমস্যা আমরা জানি, তারা তো বারবার ইন্টারন্যাশনালাইজ করতেছে, 40 বছর কোনো সমস্যার সমাধান করতে পেরেছে? কিছু কিছু সমস্যা ইট ইজ বেস্ট লেফট বাইল্যাটারালি। এবং বাংলাদেশকে আপনি শুনে অবাক হবেন, অধ্যাপক ফেরদৌস চীন পর্যন্ত পরামর্শ দিয়েছিল যে আমরা চাই গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি হোক, ইন্টারন্যাশনালাইজ করে এটার সমস্যার সমাধান হবে না, আমরা চাই এটা সমাধান। আমি তো চাই যে বাংলাদেশ ওয়ান বেল্ট ওয়ান রোডে খুব বিশালভাবে এটার সাথে অন্তর্ভুক্ত হোক, কারণ এটার মধ্যে আমার অর্থনৈতিক অনেক রকম সুযোগ সুবিধা আমি পাবার মতো সম্ভাবনা আছে। কিন্তু সেটাকে ভারতকে বুঝিয়ে দিলে বিমস্টেক একটা, এটা ঠিক যে একটা রাষ্ট্র যখন
তিনি বোঝেন, একটা রাষ্ট্র যখন বোঝে যে এটা আমার স্বার্থ আছে, তখনই সে এগিয়ে, কিন্তু বুঝিয়ে যাওয়ার নানা রকম উপকরণ থাকে, নানা রকম ইনগ্রিডিয়েন্টস থাকে। সেই জন্য স্মল স্টেটস, আয়তনে স্মল, আমরা কোনোভাবেই স্মল না, এই হীনমন্যতার কোনো কারণ নেই। আমরা এত বিরাট বিশাল দেশ, আপনার 16 কোটির দেশ কোনোভাবেই স্মল হতে পারে। সেই জন্য আমাদের মতো জনসংখ্যা পৃথিবীর 10টা বৃহৎ দেশের একটি হচ্ছে বাংলাদেশ ইন টার্মস অফ পপুলেশন। ডিপ্লোম্যাসির মাধ্যমে অষ্টম ডিপ্লোম্যাসির মাধ্যমে বোঝাতে হবে হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশ যদি স্টেবল হয়, বাংলাদেশ যদি প্রসপারাস হয়, এই প্রসপেরিটিটা ছড়িয়ে যাবে। কিন্তু আজকে যে এই যে রোহিঙ্গার ব্যাপারেও আপনার ভারতের একটা মতের একটু পরিবর্তন এসছে, আমি আনন্দিত। কারণ একটা জিনিস বুঝতে হবে যে এই যে সমস্যা আজকে এই যে বলিউডের না, একজন বিশ্বের বিখ্যাত অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা চোপড়া সুন্দর বলেছে, হোয়াট উইল বি দিস চিলড্রেন টু দ্য ওয়ার্ল্ড, টু দ্য গ্লোবাল কমিউনিটি। আজকে তো এটা বুঝতে হবে। সো এখানে বাংলাদেশের এই যে একটা হিউম্যানিটেরিয়ান স্ট্যান্ড, আমরা অনেক কিছু কথাবার্তা বলি, কিন্তু এইটা তো একটা প্রশংসিত হয়েছে। কিন্তু এটা বলছে যে এই যে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য একটা এক্সকারশন হয়ে যাচ্ছে, বিভিন্ন লোকজন আসছে, ঘুরছে, বেড়াচ্ছে, ছবি তুলছে, সমাধান কি আদৌ হচ্ছে কিনা, একটা স্টাডি ট্যুরের জায়গা হয়ে গেল কিনা এটা। অস্কার ওয়াইল্ড একটা চমৎকার কথা বুঝেছিল, এ সিনিক ইজ ওয়ান হু নোজ দ্য প্রাইস অফ এভরিথিং এন্ড দ্য ভ্যালু অফ নাথিং। আমরা এখন এইটা এক্সকারশনের কথা বলছি। আমরাই কি কিছুদিন আগে বলি নাই যে জাতিসংঘকে কেন আনা হচ্ছে না? আমরা কি করতে পারতাম? আমরা কি ছেলে তাদের মায়ানমারে ফিরিয়ে দিতে পারতাম? উই ওয়্যার আওয়ারসেলভস রেফিউজিজ ইন অ্যানাদার কান্ট্রি, উই হ্যাভ টেকেন হিউম্যানিটেরিয়ান স্ট্যান্ড। এখন আমাদের পৃথিবীকে বোঝাতে হবে আপনি কি করবেন। পৃথিবীতে এখন সেটাই মিয়ানমারের উপর সেই কার্যকর চাপ তৈরি করার জন্য আমরা ভারতকে কতটা পাশে পাবো ডক্টর মোমেন, যদি এইটা পাঠাবার জন্য ফ্রেন্ডশিপের যে একটা মূলধন আছে, ক্যাপিটাল আছে, এইটা কি খুব জোরে কাজে লাগাতে হবে। আজকে আমি আমি বলি, লেট আস পুট আওয়ার হ্যান্ড ইন আওয়ার হার্ট। বঙ্গবন্ধু দেশের নেতা ছিলেন বলেই উনি ওআইসি সামিটে যেতে পেরেছিলেন, অন্য কেউ কি পারতেন? সো আজকে শেখ হাসিনার যে সুবিধাটা আছে, এইটার মাধ্যমে আমি মনে করি পারসুয়েসিভ ডিপ্লোম্যাসি শুড বি পুট টু দ্য ফুলেস্ট। কিন্তু সবকিছু এক প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিলে হবে না। ইট শুড বি এ টিম ওয়ার্ক, স্পেড ওয়ার্ক শুড বি ডান বিফোর দ্য প্রাইম মিনিস্টার ইজ টেকেন। আমি আপনার কাছে আবারও আসবো ডক্টর মোমেন, আপনি যদি একটু বলেন যে শান্তিনিকেতন যে ভবন হয়েছে 25 কোটি টাকা বাংলাদেশ থেকেই খরচ হয়েছে, এবং বাংলাদেশ উন্নয়ন দারিদ্র্যের যে মডেল সেইটা আলোচিত হয়েছে। বলা হচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্কের একটা অসাধারণ মডেল আসলে ইন্দো বাংলা সম্পর্ক, সেটা আলোচিত হয়েছে। এবং 2041 সালে সামাজিক সূচকে বাংলাদেশ যে আরও যেতে চায়, এটি শিক্ষিত রাষ্ট্র নির্মাণ করতে যায়, সেখানে মোদির সহযোগিতা চেয়েছেন এবং তিনিও সেটা বলেছেন যে সেই সহযোগিতা অব্যাহত থাকবে। এর প্রেক্ষাপটে কতগুলো বিষয় আমাদের, যেমন তিস্তার জলবন্টন, রোহিঙ্গা শরণার্থী, ছিটমহলের সমাধান চমৎকারভাবে হয়েছে, সীমান্ত হত্যা এবং কাটাতার এবং আসাম থেকে বাঙ্গাল খেদাও আন্দোলন আরো তীব্র হচ্ছে কিনা, এবং জঙ্গিবাদের ইস্যু, এই কমন ইস্যুগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি। দেখেন, আপনার যদি সম্পর্ক ভালো থাকে, যে সমস্ত সমস্যা সেগুলো সমাধান অনেক সহজ। এগুলো দুউভয় দেশেরই স্বার্থ, সুতরাং স্বার্থ দিয়েই দেশগুলো তাদের আপনার পররাষ্ট্রনীতি আলোচনা চালাবে। তবে এইটা আমি এখানে বলতে চাই যে শেখ হাসিনার একটা পরিপক্কতা আছে, একটা সম্মানবোধ আছে। এই মুহূর্তে পৃথিবীতে শেখ হাসিনার মতো কোনো নেতা নাই যে ডেমোক্রেসির জন্য তার বাপকে হারিয়েছেন, তার মাকে হারিয়েছেন, তার পরিবারের সবাইকে হারিয়েছেন। মানুষের মুখে দুটো ভাত এবং বাসস্থান এবং একটি দেওয়ার জন্য তার পরিবার যে স্যাক্রিফাইস করেছে, আপনি পৃথিবীর কোনো নেতার কাছে সেটা পাবেন না। সেই জন্য ওনার একটা অবস্থান প্রধানমন্ত্রী হিসাবে না, বঙ্গবন্ধুর মেয়ে হিসাবে তার একটা বিরাট অবস্থান, এবং ভারতবর্ষে সেটা আছে। সুতরাং ওনার অবস্থান থেকে তিনি যখন কিছু চাইবেন, আমার বিশ্বাস যে এইগুলো অন্যরা অনার করবে, বিকজ অফ আর পার্সোনাল এই যে স্যাক্রিফাইসের ইতিহাস, যেটা বারবার আক্রান্ত হয়েছেন, তবু মানুষের জন্য, দেশের জন্য। আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানটা যেটা ভারতে হয়েছে, যদিও সাংস্কৃতিক পরিমণ্ডলে হয়েছে, কিন্তু একটা বিরাট একটা সুযোগ হয়েছে আমাদের দুভয় দেশের সম্পর্ক আরও উচ্চমার্গে নিয়ে যাওয়ার জন্য, এবং সেটা হবে উচ্চমার্গে। এই যে যতগুলো সমস্যা বললেন, ভারত আমাদের, মোদী সাহেবও তার দেশের উন্নয়ন চান, আমরা আমাদের দেশের উন্নয়ন চাই। সুতরাং এখানে যদি আমরা ঝগড়াঝাটি করি, অশান্তির সৃষ্টি হয়, কারো উন্নয়ন করা যায় কিনা দুজনের জন্য সেটাই বলা হচ্ছে। এটা উইন উইন, উনিও চান উন্নয়ন, আমিও চাই উন্নয়ন। শুধু দুজনেই যখন চাচ্ছি উন্নয়ন, তখন কিন্তু একসাথে, কারণ শান্তি ছাড়া উন্নয়ন হয় না।
সুতরাং আমাদের যেটা ইস্যু, আমি আগেও বলেছি আপনার এই স্টেশনে, এই রোহিঙ্গা নিয়ে আমাদের বক্তব্য এটি যে মায়ানমারে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ইনডিসিপ্লিন দেখা দেয়, যদি কোনো ধরনের সন্ত্রাসী ডেভেলপ করে, এইটা মায়ানমারের জন্য ক্ষতিকর, বাংলাদেশের জন্য ক্ষতিকর, ভারতের জন্য ক্ষতিকর, এমনকি গণচীনের জন্য চীনের জন্য ক্ষতিকর। এই জিনিসটা আমরা যদি তাদের বুঝাতে পারি, বুঝাতে আমরা সক্ষম হব, সেইটা যদি আমরা পারি, তাহলে আমরা সবাই মিলেই চেষ্টা করব যে এদের অবস্থান, আমি এরা হিন্দু না মুসলিম, ইট ইজ সেকেন্ডারি টু মি। আমার সবচেয়ে বড় হলো মানুষ, এরা মানুষ, এবং মানুষের মর্যাদা বাংলাদেশ তাদের দিয়েছে মানবিক কারণে। আমরা এদের এই যে বাচ্চাগুলো বলেন যে এই বলো, এরা মানুষ, এবং আমরা এই জাগ্রত মানুষের তো মহত্ববোধ, আমরা জাগ্রত, এইটাও কিন্তু একটা বড় ইস্যু আমরা হুইচ উই ক্যান প্লে, যে দেয়ার হিউম্যান রাইটস শুড বি গ্যারান্টিড এন্ড বাংলাদেশ কতটা এফোর্ড করতে পারবে? মালদ্বীপ এবং ভুটানের মোট জনসংখ্যার চেয়ে বেশি হচ্ছে কিন্তু রোহিঙ্গা, আমরা পারবো, এবং প্রতিদিন সেখানে 60 জন শিশু জন্ম নিচ্ছে। এই জন্য আমাদের দুটালি একটু শক্ত করতে হবে। আপনার অনুষ্ঠানে আমরা বলেছি, সেই জন্য আমরা একদিকে প্রেসার রাখবো, একদিকে বাইলেটারি আলাপ করবো। প্রেসার ছাড়া অনেকে রাজি, বিশেষ করে যে দেশ মায়ানমারের কথা বলছেন, সে প্রেসারও কিন্তু সে অনেক সহ্য করার ক্ষমতা তার আছে। বহু বছর তার উপরে স্যাংশন হয়েছে, ডোন্ট কেয়ার, বিকজ গণচীনের জন্য। সুতরাং গণচীন আমাদের বন্ধু, গণচীন যেহেতু আমাদের বন্ধু, এবং গণচীনেরও যথেষ্ট, মিয়ানমারেরও বন্ধু, এইটাও মনে হয় মিয়ানমারের বন্ধু, আমাদের বেশি বন্ধুত্ব আসলে মিয়ানমারের সঙ্গে। সুতরাং এইখানে আমাদের উই হ্যাভ টু প্লে আওয়ার কার্ড কেয়ারফুলি এন্ড সেনসিটিভলি। এইটা যদি আমরা প্লে করি, আমরা কদ্দূর করেছে আমি জানি না, কিন্তু মনে হয় এইখানে আমাদের যথেষ্ট গ্যাপ রয়ে গেছে। ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো ডক্টর আমেনা মোহসিন। ধন্যবাদ ফেরদৌস আপনাকে। প্রথমে আমি একটা জিনিস ক্ল্যারিফাই করতে চাচ্ছি, যখন ইন্টারন্যাশনালাইজ কোনো ইস্যুকে ইন্টারন্যাশনালাইজ করার কথা অ্যাকচুয়ালি আমার মনে হয় না এই ফ্লোর থেকে বলা হয়েছে। যেটা বলা হচ্ছিল সেটা যে বাংলাদেশ সবসময় পানি ইস্যুটা, যেহেতু এটা একটা মাল্টিলেটারাল প্রবলেম, পানিটা তো শুধু ভারতের না, এখানে চীন জড়িত আছে, এখানে আমরা জানি হিমালয়াস ইনভলভড আছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা মাল্টিলেটারাল অ্যাপ্রোচ চেয়েছিল। ইন্টারন্যাশনালাইজ করা আর একটা মাল্টিলেটারাল অ্যাপ্রোচ চাওয়ার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এবং আমি আপনাকে যেটা ইন্টারন্যাশনালাইজ করলেন 78-এ, না আই রিমেম্বার এটা নিয়ে গেলেন ইউএনওতে, সেই কথাটা তো বলা হচ্ছে না, ওইটাই ইন্টারন্যাশনালাইজ করেছেন না, ওটাতে কাজ না। আমি বুঝতে পেরেছি উনি ওটা বলছেন বলেই আমি কথাটা তুলেছি, এবং পাকিস্তানও তাই করেছে, ওদেরও কোনো সলভ হয়নি। আমি যে কথাটা বলছিলাম সেটা হলো যে পানিটা একটা ধরেন ইকোসিস্টেমটা তো আপনি ভাগ করে ফেলতে পারেন না, এবং বাংলাদেশ প্রথম থেকেই চেয়েছিল যে অন্যান্য দেশ, সেখানে নেপাল আছে, চীন আছে, সবাইকে নিয়ে একটা মাল্টিলেটারাল অ্যাপ্রোচে এটাকে সলভ করা, যেটা এখন ভারতও মনে করছে যে হ্যাঁ একটা মাল্টিলেটারাল অ্যাপ্রোচ দরকার, সেটা একটা ভিন্ন কথা। আচ্ছা, আমি ইন্টারন্যাশনাল, এবং এখানে কিন্তু ইন্টারন্যাশনালাইজ শব্দটা ব্যবহৃত হয়নি, বলছেন এটা করা গেলে খুব নরমাটিভ, কিন্তু এই যে হয় কিনা, এটা যদি হয় এটা বেস্ট, এটা শুধু বাস্তবে এই জন্য আমরা এর উপর ট্রান্সবাউন্ডারি ম্যানেজমেন্ট হবে, তারা সবার বাইলেটারি করবে, ইন্টারন্যাশনালাইজ করিনি আমরা এটারে। সেটাই বলছি যে বাংলাদেশ সেটা প্রথম থেকে চেয়েছিল, যেটা ভারত চায়নি। ভারত যখন চায়নি বলে ইন্টারন্যাশনালাইজ হয়েছিল, সেই কথাটা বলার চেষ্টা করা হচ্ছিল। আর এখন যেহেতু ভারত নিজেও একটু বিপাকে পড়েছে চীনের কারণে, তাই আমরা দেখছি ভারতেরও মধ্যে এই মাল্টিলেটারাল একটা ইয়েটা আসছে যে হ্যাঁ ইটস আ মাল্টিলেটারাল ইস্যু। আপনি যেটা বলছেন যে আমরা যদি ভারতকে বুঝাতে পারি, আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি কি মনে করেন যে ভারত বুঝে না ইস্যুসগুলো? ভারতের মধ্যে যে ধরনের মানে তাদের সিকিউরিটি এক্সপার্টস আছে, ভারত ইন্ডিয়া হ্যাজ আ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অলসো, যেটা কিন্তু আমাদের নেই। আমরা মনে করি যে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমাদের একটা বডি থাকা উচিত, সেটা কিন্তু আমাদের নেই, ভারতের সেটা আছে। ভারতের আপনি যদি সিভিল সোসাইটি দেখেন, তাদের হিউম্যান রাইটস বডিজগুলো দেখেন, যখন রোহিঙ্গাদেরকে তারা ফেরত পাঠাবার কথা বললো, তাদের সিভিল সোসাইটিস বডিজগুলো কিন্তু সেটাকে থামালো। সো ইটস নট যে ভারত বুঝে না। আমরা বুঝাতে হবে, শুনেন, বুঝাতে হবে কিভাবে? যদি সেখানে কোনো কন্ডিশন তৈরি করেন, যখন মনে করা যাবে যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা আছে, থার্ড পার্টি আসার সম্ভাবনা আছে, সেই ধরনের যদি অবস্থান তৈরি করেন, তখন ভালো বুঝবে। আমি আসলে ঠিক থার্ড পার্টি মানে কি?
ইউ নেভার নো, উই কিপ আর অল অপশনস ওপেন। এবং সেইখানে যদি দেখা যায় যে জিনিসটা এখন তো আমরা খুব নমনীয় হয়ে আছি, কোনো কাজ চলছে যে ওরা রাজি হলে নেবে, না হলে নেবে না, এই অবস্থার মধ্যে আছে। কিন্তু আমরা যদি ওখানে প্রেশারটা ক্রিয়েট করতে পারি এমন ধরনের, যখন মনে করা যাবে যে অন্যান্য লোকেরা এটা সুযোগ নেবে, তখন কিন্তু ভারত কেন অন্যান্য রাষ্ট্র বুঝবে যে এখানে সমস্যা আছে। এবং সেই জন্য উই হ্যাভ টু কিপ আওয়ার অপশন। তাহলে তো রোহিঙ্গা ইস্যুকে আমাদের ইন্টারন্যাশনালাইজ করতে হবে, ঠিক না? উই হ্যাভ টু কিপ আওয়ার অপশনস ওপেন। এটা ইন্টারন্যাশনালাইজড হয়েই আছে এবং এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। কারণ এখানে যে অপরাধগুলো হচ্ছে এগুলো মানবতা বিরোধী অপরাধ, এবং সেখানে ভারতের স্ট্যান্ডটা, আমার মনে হয় ভারত সরকারের যে স্ট্যান্ডটা সেটার, এবং ভারতের যে সাধারণ জনগণ, পার্টিকুলারলি আমি বলছি যেগুলো আমরা মিডিয়ার মধ্যে দেখছি বা নাগরিক সমাজ, সেখানে আমি দেখি যে এক ধরনের মানে তাদের মধ্যে আছে, শঙ্কার ব্যাপারগুলো আছে, কনসার্নগুলো আছে। ইনফ্যাক্ট আমাদেরকেও অনেকবার জিজ্ঞেস করা হয় যে আমরা কি মনে করি যে ভারত কি করতে পারে, তখন আমাদের এই উত্তরটাই থাকে যে আমাদের মনে করার কি আছে, ভারত সরকার তো নিজেই বুঝে এবং তার বোঝা মতো যথেষ্ট ক্ষমতা আছে। আপনি যদি থার্ড পার্টি নিয়ে যদি মিন করেন যে এখানে চায়না খুব দৃঢ়ভাবে যেতে পারে, এখানে সেইটা তো একটা ভিন্ন ব্যাপার। এই সমস্ত ইকুয়েশনসকে মাথায় রেখে ইনফ্যাক্ট ভারতের কতটুকু বাংলাদেশকে প্রয়োজন এবং ভারতের কতটুকু মায়ানমারকে প্রয়োজন সেটাও আমাদেরকে দেখতে হবে। এবং সেখানে চাইনিজ ইকুয়েশনটা রাখতে হবে যে চীন কতটুকু মায়ানমারকে ইউজ করতে পারে তার ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসিতে, এবং কতটুকু চীনের আমাদেরকে দরকার, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমাদের সামনে আনতে হবে। যেটা আমি মনে করি যে বাংলাদেশ অন্তত নাগরিক সমাজ, এবং সেখানে আমি অবশ্যই বলবো মিডিয়ার একটা বড় রোল আছে, আমরা কিন্তু সেটা দৃঢ়ভাবে করেছি। কিন্তু আই এম সরি টু সে যে যতটুকু সরকারের পক্ষ থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে যতটুকু দৃঢ়তার সাথে এটা হওয়া উচিত ছিল সেটাকে সামহাও আমরা দেখতে পাইনি। মানে সেখানে ঘাটতি আছে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় ওনাদের সবারই তাই মনে হচ্ছে। এই নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে গণতন্ত্র যেখানে আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রীর ভারত সফর, আমরা একটু বিরতি নেব, তারপরে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে মিস্টার চৌধুরী, আমরা যদি ভারত বাংলাদেশ সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, কি করণীয় আসলে সামনে তাকাতে চাই আমরা? আমি যে কথাটা আরো আগেও আপনার এই আলোচনায় বলেছি এবং আমার মনে হয় এই ব্যাপারে কারোর সাথে দ্বিমত নাই, যে আমাদের তো কোনো সংশয়ের কোনো ব্যাপার নাই, হীনমন্যতারও কোনো কারণ নেই। আমরা বন্ধুত্ব বিশ্বাস করি, ঐতিহাসে বারবার কতবার বলবো, আমরা তো এটা স্বীকার করি, আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের যা ন্যায্য দাবি এই ব্যাপারে আমরা আপোষহীন। যদি কোনোদিন ভারত কোনোভাবে আক্রান্ত হয়, এটা আমাদের পবিত্র দায়িত্ব তাদের সাহায্যে এগিয়ে যাওয়া। একইভাবে কোনো রকম যদি আমাদের উপর অন্যায় আসে, যেমন কিছুদিন আগে এই যে আসামে যিনি নির্বাচিত হয়েছেন তার এই সমস্ত কথাবার্তা স্বাভাবিকভাবে আমাদেরকে উত্তেজিত করেছে। এরকম কথাবার্তা হওয়া একেবারে অনুচিত। খুব তীব্র ভাষা, কিছু ব্যাপার আছে সেগুলা পাবলিকলি না বললেও ভিতর বলা উচিত, যে আমাদের মধ্যে অ্যাম্বিয়েন্স বলে একটা শব্দ থাকে, যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, বন্ধুত্বের পরিবেশ, এই পরিবেশের একটা বিরাট মূল্য আছে। এই পরিবেশের মূল্যকে কলুষিত করতে পারে, এই পরিবেশটাকে ধ্বংস করতে পারে, এরকম কথাবার্তা কোনো দিক থেকে হওয়া উচিত না। কাঁটাতারের অনেকখানি কমলেও এই দুই দেশের ভিতরে এইরকম হত্যাযজ্ঞ হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এইরকম দুইটা বিশেষ বন্ধু প্রতিম দেশের ভিতরে। আর যে সমস্ত আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, এই সমস্যাগুলো আমাদের ভিতরে এগিয়ে নিয়ে যেতে। দেখেন আরেকটা জিনিস, আমাদের মার্কেট অ্যাক্সেস, আমাদের সম্পূর্ণ বাজার যদি খুলেও দেয় তাও আমরা 1% বেশি তাদের মার্কেটে ঢুকতে পারবো না। সেখানেও কেন এইরকম একটা নির্মমতা, এটা আমি বুঝতে পারি। সব থেকে বড় কথা যেটা, যে মন খুলে কথা বললে বিরাট বিশাল ভারতের সাথে
যাদের সাথে আমাদের দীর্ঘদিন ঐতিহাসিক বন্ধুত্ব, এতে করে বন্ধুত্ব যায় না, সমানে সমানেই বন্ধুত্ব হয়। ভারতকেও বুঝতে হবে যে 16 কোটির দেশ, যেটা কোনোদিন মাথা নোয়ায় নাই, যে দেশের ঐতিহ্য ইতিহাস, যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা সমস্ত আমাদের বিরাট যা ত্যাগ করার জন্য প্রস্তুত ছিলাম, যে দেশের নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই দেশকে বন্ধু হিসাবে পেতে হলে সত্যিকার আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। আমরা আন্তরিকভাবে চিরদিনই বন্ধু থাকবো। এটা শুধুমাত্র অফিসিয়াল দাপ্তরিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় টু পররাষ্ট্র মন্ত্রণালয় আসে, ওই দেশেরও মিডিয়া, ওই দেশেরও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ওই দেশেরও যারা শিক্ষাবিদ, ট্র্যাক 2, ট্র্যাক 3, ট্র্যাক 3.5, people আরো আলোচনা হোক, মেলবন্ধন সত্যিকার পরিস্থিতি হোক, তার আমি আশাবাদী। আমি ওনার সাথে একমত যে আমরা বিজয়ের জাতি, আর আমরা হচ্ছে ন্যায় এবং সত্যের পথের লোক, এবং আমরা ভারতকে অত্যন্ত সম্মান দিই। ঐতিহাসিকভাবে আমাদের একটা আলাদা তাদের প্রতি আন্তরিকতা আছে, এবং আমাদের যে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে, আমরা আশা করব ভারত একটা বড় দেশ, পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গণতন্ত্র। আমাদের আশা যে তারা হৃদয়টা আরো বড় করবে, উন্নত করবে। ছোটোখাটো যে এই যে ট্রেডের কথা বললেন, যে অল্প কয়েকটা জিনিস আমরা পাঠাই, ট্রেড ইমব্যালেন্স এত বেশি, এই ক্ষেত্রে তারা আরো আপনার হৃদয়বান হতে পারে। দে শুড বি ব্রডেন্ড, কারণ তারা আমাদের সাহায্য করলে তাদেরও সাহায্য হচ্ছে। ইট ইজ এ উইন উইন। আমরা যদি ভালো অবস্থানে যাই, তারা, আমার তো বিশ্বাস আগামীতে আমরা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আপনার ফ্রি আনাগোনা হওয়া উচিত। এই পাসপোর্টের এই দৌরাত্ম্য থাকা উচিত। একসময় সারা ভারতবর্ষে আমরা নিজেরা সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম। আমি আশা করি যে আমরা সেই দিনের আশায় আছি। সেই সারা এই ভূখণ্ডে আমরা এমন একটা সম্পর্ক, গভীর সম্পর্ক করব, একে অপর প্রতি বিশ্বাস, এবং সরকারি না, সরকারি বেসরকারি সব ক্ষেত্রে আমরা যখন ভারতীয় লোকের সাথে ব্যক্তিগতভাবে আলাপ করি, এই আমি আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশন অনুষ্ঠানে গেছি, দুনিয়ার যে শহরে আমি জালালাবাদ অনুষ্ঠানে যাই, সেখানে ভারতীয় লোক থাকে, তারা কোনো কাশ্মীরকালে জালালাবাদের লোক ছিল, তাদের বাপ দাদা কোনো, কিন্তু একটা আত্মীয়তার সম্পর্ক, গভীরতার সম্পর্ক। আমি সেই দিনের আশায় আছি যে আমাদের উভয় দেশের, বাংলাদেশ, ভারত এবং আশেপাশের অন্য দেশগুলো, যেগুলো একসময় আমরা একই ইতিহাস, আমাদের একই আমাদের নির্যাতন, একই আমাদের বঞ্চনা, আমরা সব এক হয়ে কাজ করব। এখন বড় সুযোগ, কারণ বাংলাদেশে যিনি আমাদের রাষ্ট্রনায়ক, ভারতে যিনি, তাদের মধ্যে একটা বড় আঘাত সৃষ্টি হয়েছে। এই আঘাতকে সামনে রেখে, এবং এগুলোর শুধু মুখে না, কার্যকরী আমাদের কিসে বর্ডারের প্রবলেম আমরা রিজলভ করে দিয়েছি, অনেকগুলো আরো কিছু ছোটখাটো প্রবলেম রয়েছে, এগুলো থাকবে, কিন্তু এদের ঊর্ধ্বে এসে মানবতার খাতিরে, আর বিশেষ করে এই ক্ষেত্রে আমরা আশা করছি যে ভারত আমাদের সাহায্য করবে রোহিঙ্গার কেসে। এটা আমাদের একটা বড় সমস্যা। এই সমস্যাটা কেমনে আমরা উভয়ে চিন্তা করি যে এটা রেখে দে শুড বি ওয়ান পার্টনার, কোলাবোরেশন এবং পার্টনারশিপে আমরা এই সমস্যাটা করতে পারি। আমি সেই দিনের আসে, আমি সামনের দিকে থাকাই, পিছনে কি হয়েছে না হয়েছে আই ডোন্ট, এটা নিয়ে আমার অত চিন্তা। আগামীতে ভবিষ্যতে ভারত, বাংলাদেশ, এই ভূখণ্ডের অন্য রাষ্ট্রগুলো, এই ভূখণ্ডের লোকগুলো, আমরা সবাই মানুষের মতো, মানুষের সারা পৃথিবীর আমাদের দিকে একটা নেক্সট জেনারেশন হবে। ওয়ার্ল্ডের আকর্ষণ হচ্ছে এশিয়া, এবং এশিয়ার এই দেশগুলো, উই শুড লিড দ্য ওয়ার্ল্ড। আর আমি সবসময় বলে থাকি, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়া, তো হোয়াট বাংলাদেশ ইজ টু থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। এইটা গোখলে সাহেব বলে গেছেন। এখনো আমরা মানবতার জয়গান গাই। এই বঙ্গভূমে আমরা সারা জীবন মানবতার জয়। ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে আমাদেরই দাম সবচেয়ে বেশি। আমরা এইখানেই কংগ্রেস তৈরি হয়েছে, এখানেই মুসলিম লীগ তৈরি হয়েছে। আমরা সবসময় একটা এই কি বলবো পথপ্রদর্শকের দিকে আছি। ভারত শুড রিয়েলাইজ ইট, এবং আমাদের সেইভাবে সম্মান করা উচিত, এবং আমাদের ইস্যুগুলো তারা অত্যন্ত সংবেদনশীল ভাবে, স্পর্শকাতর ভাবে সেগুলো তারা সমাধান করে। শেষ 3 মিনিট আপনি যদি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। মানে ওনারা যা বলেছেন ঠিকই বলেছেন, এবং আমরা অবশ্যই আশা করব যে আমরা সুন্দরভাবে এগিয়ে যাব। মানে এর অন্য কিছু তো আমরা, মানে এটা তো অন্য দোষ নাই আসলে না, এবং অন্য কিছু তো আশা করা আমরা
করা উচিত না, কিন্তু সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেটা যেন সমতার ভিত্তিতে হয়, ইকুয়ালিটির ভিত্তিতে হয়। এবং আমরা অবশ্যই কৃতজ্ঞ, কিন্তু এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই মানে ধরেন ৭১-এ ভারতেরও তো একটা স্বার্থ ছিল, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় আমার মনে হয় আমরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করি সেটা আমরা ভুলে যাই, অনেক কিছুর আমরা মাত্রা ছাড়িয়ে যাই, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং যে জিনিসগুলো সম্পর্কে চিরস্থায়ী বন্ধু শত্রু বলে কিছু নাই আসলে, আমি কখনো মনে হয়তো ক্ষমতার মানে ধরেন যেটা হয় ক্ষমতার পরিবর্তনের সাথে বা ইস্যুসগুলোর সাথে সাথে অনেক কিছু এদিক ওদিক হতে পারে, কিন্তু তা বলে যে শত্রু হয়ে যাবে সেটা আমি মনে করি না। কারণ আমি যেটা প্রথমেই বলেছি যে আমার বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে ইস্যুসগুলো সেগুলো ঠিক ওই ধরনের না যেগুলো আনরিজলভ থাকবে। এখানে আমাদের সাথে কিন্তু ভারতের এটা উপলব্ধি করতে হবে যে আমরা উই আর নট ইন কম্পিটিশন উইথ ইন্ডিয়া। ইন্ডিয়া এত বড় একটা দেশ যে আমরা তাদের সাথে ঠিক কম্পিট করার মতো ওই অবস্থানে নেই। আমরা আমাদেরকে নিয়েই কিন্তু উঠে আসছি এবং আমাদের মেইন শক্তিটা হলো আমাদের সোশ্যাল ক্যাপিটাল, সেটা একটা আমাদের বড় একটা শক্তি। সোশ্যাল ক্যাপিটাল, আমাদের কালচারাল ক্যাপিটাল, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে আছে। এবং ইন্ডিয়ার ইন্টারেস্টে কিন্তু একটা সেকুলার বাংলাদেশ, সেটা মাথায় রাখতে হবে যে একটা সেকুলার বাংলাদেশ আমরা কিন্তু সেটা সামনে নিয়ে ইন্ডিয়ার যে বড় একটা মুসলিম মাইনরিটি পপুলেশন আছে, এখানে একটা স্টেবল বাংলাদেশ, যেটা ওনারা বলার চেষ্টা করছিলেন যে আমাদের ভারতকে বুঝাতে হবে এখানে আমাদের স্টেবিলিটি, আমাদের সেকুলারিজম, এগুলো কিন্তু সমস্ত কিছু ইন্ডিয়ার পক্ষেই যায়। এবং এই বর্ডারে অন্য কিছু ইন্ডিয়া অ্যাফোর্ড করতে পারে না। আমাদের প্রবলেম হয়ে গেছে কি, আমরা সবসময় কিন্তু আমাদের মানে সামহাউ উইকনেসগুলোকেই আনি, আমাদের যে শক্তিগুলো ওগুলোকে আমরা সামনে আনি না। এবং ধরেন এই যেখানে বাংলাদেশ ভবনটা যেটা হলো সেটার মাধ্যমে নিশ্চয়ই কালচারাল এক্সচেঞ্জেস তো হবে, সেটার মাধ্যমে আমি আশা করব একাডেমিক এক্সচেঞ্জেসও হবে এবং সেখানে বিভিন্ন ধারা, বিভিন্ন মতবাদ আমি আশা করব সবগুলাই আসবে, সেইটা তো থাকবে। সেই আশাবাদ রেখেই আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তিনজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। এই অনুষ্ঠানের পুনঃপ্রচার দেখবেন আজ রাত 2টোয় এবং পরদিন সকাল 6টায়। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24 এর সঙ্গেই থাকুন।